মঞ্চে উপবিষ্ট আমাদের বন্ধুবর্গ নেতৃবর্গ, সামনে বন্ধুরা, আলোকিত একাত্তরের সুযোগ্য বন্ধুবর্গরা, আমার পরিচয়, আমি মোহাম্মদ শামীম আলী, বাড়ি গোবিন্দপুর। আমার 3 মেয়ে, এক ছেলে। ছেলেটা বিবিএ পাস করে এখন ওই যে স্টেশনের পরে গামুছেও একটি অটোমিলে আমরা জামায় আপনি মিলে একটা অটোমিল করছি, সেই অটোমিলের ডাইরেক্টর হিসেবে আছে। মেয়ে 3 বিয়ে দিয়েছি। আমার মনে হয় আপনাদের চেয়ে আমার একটু আগানো বেশি হয়েছে, যেহেতু আমি একটু মানে খুব তাড়াতাড়ি বিবাহ করছি। এই কারণে আমার মেয়ে একটি কুষ্টিয়ায় থাকে, কুষ্টিয়া বিয়ে হয়েছে, জামাই অ্যাডভোকেট। মেয়ে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে এবং একটা নাতনির বিয়ে দিয়েছি অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটিতে। সে এখন ওই যে বিজ্ঞান সায়েন্সের একজন শিক্ষক। আর একটা নাতনির বিয়ে দিচ্ছি, বিয়ে দিয়ে নাতনিটা পড়ে টিভিতে, এই যে ইসলামিক ইউনিভার্সিটিতে। নাতি ছেলে একটা কুষ্টিয়াতে লেখাপড়া করছে, ম্যাট্রিক পাস করছে। আর একটা নাতি ছেলে এখানে সেও আলোনা কলেজে লেখাপড়া করছে। আর একটা মেয়ে, ছোট মেয়েটা এখন হচ্ছে এডুকেশনের শিক্ষকদের ইন্সপেক্টর, পিটিআই শিক্ষকদের ইন্সপেক্টর। এই হচ্ছে আমাদের স্ত্রী বেঁচে আছে, এখন সুস্থ আছে মোটামুটি। আমরা তো এইভাবেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট। আমি জেলা জাসদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি, ইউনিসেফের সাথে আছি। আর এমনি সামাজিক সংগঠনে আছি, আমি রবীন্দ্রপুর জামে মসজিদের সভাপতি, এরপরে লোক মোর্চার সভাপতি হিসাবে আছি। এরকম কিছু সামাজিক সংগঠনের সাথে। তারপর আমি আমার নামে একটি স্কুল প্রতিষ্ঠিত করছি, সমাজদারি হাই স্কুল। স্কুলটা আপনাদের দোয়ায় খুব ভালো চলে। অনেক ছাত্রছাত্রী, প্রায় 600-700 ছাত্রছাত্রী একসাথে লেখাপড়া করে এবং প্রতি বছরই প্রায় 100 ছেলে মেয়ে ম্যাট্রিক পাস করে। এই আর কি আমার এই অবস্থানটা। তো যা অনেকদিন পরে হলো আবার বন্ধুদের সাথে আমরা মিলিত হতে পেরেছি। বন্ধুরা সবাই এখন বার্ধক্যে চলে আসছে। সবার ভিতরে তাদের বলল যে সবার ভিতরে একটু হতাশা কাজ করে। হতাশার কিছু নেই। আমার কথা হচ্ছে, আপনি জন্ম নিয়েছেন তো খালি হাতে, আপনি চলে যাবেন তাও খালি হাতে, কিন্তু সমাজের জন্য, দেশের জন্য আপনি কতটুকু কি রেখে গেলেন, যে রাখার কারণে মানুষ আপনাকে স্মরণ করবে। এই কাজটা কতটুকু পারলেন, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। আপনি মৃত্যুর পর, আপনার মৃত্যুর পর মানুষ স্মরণ করবে আপনাকে কি দিয়ে স্মরণ করবে, মানুষের জন্য আপনি কি করে গেলেন। এই যে কি করে গেলেন, যা আপনাকে মানুষ মনে রাখবে, 1000 বছর ধরে মনে রাখবে, 100 বছর মনে রাখবে, 10 বছর মনে রাখবে। এই কাজটুকু আমার মনে হয় যে এই সামাজিক কর্মকাণ্ডগুলো সাথে একটু সম্পৃক্ত থেকে যে কদিন বেঁচে আছে, অন্তত সেই কাজটুকু একটু করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমার জন্য। সবার বাড়ি ঘর আছে, আমি শুনলাম, গল্প শুনলাম, অনেকে অনেক বড় বড় অফিসারের বাবাও হয়েছে, অনেক বড় বড় চাকরিজীবীর বাবা হয়েছে। এই জন্য আমরা অসংখ্য এই আলোকিত 71-এর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই, আপনাদের অশেষ ধন্যবাদ জানাই। আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি এরপরেই আমাদের উপদেষ্টা এবং সভাপতির বক্তব্যের পরে আমরা ছাত্রের যে প্রস্তাবটা এটা আমরা পাঠ করবো। যারা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন,
সুন্দর থাকে এই কামনা করছি। আবার ফিরে আসুন আলোকিত ৭১-এর আরেকটি বছর আমরা যাতে পাই। এই আজকে উপস্থিত যারা তাদের জন্য দোয়া করি, তারা যেন আবার আলোকিত ৭১ আরেকটা ছেড়ে পায়, এই জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এক বন্ধু একটু দেরিতে আসছে, তো আমি আমাদের ওই বন্ধুকে একটু পরিচয় মাইকের সামনে এসে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। ডক্টর শহীদ খুব ভালো লাগছে অনেকদিন পর, প্রায় কি 2 থেকে 3 বছর নাকি, হ্যাঁ, এই কোভিড-19 আমাদেরকে অনেক আলাদা করে রেখেছে। আমি নিজেও আক্রান্ত এবং মিসেস আক্রান্ত হয়ে ঢাকাতে অবস্থান করছিলাম। কিছু জটিলতাও আসছে, বিশেষত আর্থ্রাইটিস, হাঁটুর ব্যথাটা খুব বেশি পেয়েছি। এটা সহজে নিরাময় হচ্ছে, ওষুধ চলছে। যাই হোক, আমি আজকে সকাল থেকে এই পর্যন্ত আসা পর্যন্ত আমাকে পৌঁছে দিল স্কলার মডেল স্কুল পারকুলাতে। ওদের একটা বৃত্তি প্রদান অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওখানে অবস্থান করছিলাম। কিছু পরামর্শ মিটিং হলো, যার জন্য আমার দেরি হয়েছে। এই দেরির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। খুব ইচ্ছা ছিল সবার আগে একটু খুব ক্লোজলি মিলে খোঁজ খবর নেব, তা হয়তো শুনতেও পারতাম। তা আমার শারীরিক অবস্থা আর খুব দ্রুতই যেন খারাপের দিকে গেছে। সেটা এমনিতেও অন্য দিকটা ঠিক আছে। এখন আর আগের মতো লেখাপড়া করতে পারে না মনোযোগ দিয়ে। আর লেখার অভ্যাস ছিল তো, মনে হচ্ছে দুনিয়া আপনাকে খুব শীঘ্রই ছাড়তে হবে, নানান রকম আমার মনে চোখে পড়ে। সেই জন্যে আমার ডাক্তার ও বলছিল, জানি না আল্লাহ কখন নিয়ে নেবে, ঈদের পরে দেখা আর কারোর সঙ্গে হবে কিনা। তা আল্লাহ মামুদ রেখেছে, সবার সঙ্গে আছে। এর মধ্যে কয়েকজন যেমন জামান সঙ্গে খুবই দেখা তো সকাল বিকাল নাই, তারপরে সেই ইরা মনোয়ার নাই, আরো কয়েকজন নাম এই মুহূর্তে মনে। আমার স্মৃতি বিভ্রাট খুব বেশি হয়ে গেছে। তো মাঝে মধ্যে আমি ডাক্তারের ঘরে বসে ওই ব্যাংকের একটু সোনালী ব্যাংক যেদিন যায় পেনশন উঠানোর জন্য, ওই দিনই আবু ডাক্তারের সঙ্গে একটু বসি। তাও মাঝে মধ্যে ওকে দেখতে পাই না, এজন্য খোঁজ খবর নেওয়া হয় না। যাও, আমি প্রায় 7 বছর অবসর জীবনে আছি। এই কোভিড আক্রান্ত হওয়ার পরে শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে গেছে। আর আমার যে মূল কাজ একটু লেখালেখি করার, সেইটা থেকেও অবসর নিয়েছি। আমার এক ছেলে 2 মেয়ে, অনেকেই জানে, অনেকে ভুলেও গেছে। তো আমি দাদাও হয়েছে, নানাও হয়েছে। ওরা ছেলে মেয়ে সবাই ঢাকাতে চাকরি সুবাদে সব ঢাকাতে অবস্থান করছে। আমি আমার পৈতৃক বাড়ি কালিদাসপুরে। আমি আমার মা মাটি এবং এই মানুষ, এই আপনজন যে স্মৃতিচারণ হয় বালক থেকে কিশোর পর্যন্ত, যে অবস্থা তাদেরকে খুবই মনে পড়ে। মাঝে মধ্যে পুরনো ছাত্র যখন ফোন করে, ভিতরটা যেন কেঁদে ওঠে। অতি ভালোর জন্য এইরকম হয়তো একটা ক্রাইম ফিলিংস আসে। তো যা হোক, এইসব এতে মনে হচ্ছে হয়তো আমি এই দুনিয়াতে বেশি দিন থাকতে পারবে না। সেই জন্যে খুব ইচ্ছা ছিল আজ পর্যন্ত সব বন্ধুদের সঙ্গে দেখা হলে সবার কাছে একটু দোয়া চাইব, মাপ চাইব, যদি কখনো খবর পাও। শেষ দিনে হতে চাপে সব এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।
চালন করার জন্য এবং তার পরিচয় আপনাদের সামনে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের আলোকিত ৭১-এর সম্মানিত উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিনকে আমি তার সংক্ষিপ্ত পরিচয় এবং তার কিছু বলার থাকলে একটু বলবেন আমাদের বন্ধুদের সামনে, এই আশা রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পরে হলো আজকে আমরা এক জায়গায় হয়েছি, খুব ভালো লাগছে। আজকে সবার সভাপতি এবং বন্ধুগণ, আমি হেলাল, আমার বাড়ি কুমারী, এখনকার বাড়ি পড়া। আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা ডাক্তার, ছেলেটা ইঞ্জিনিয়ার, বাংলাদেশ ব্যাংকের ডিপ্টি ডাইরেক্টর। এই আমার পরিচয়। পরিচয়ের সাথে কিছু কথা বলি। আজকে একত্রিত হয়ে অনেকে অনেক মনের ভাব প্রকাশিত হলো। দুঃখ বেদনা ভরাক্রান্ত হৃদয়ে আমাদের সময়টুকু চলে যাচ্ছে। হাসির কোনো বালাই আমাদের ভিতরে আছে বলে মনে হচ্ছে না। তো বলতে হয়, প্রত্যেকেই যখন এক জায়গায় রয়েছি, আজ থেকে 40-50 বছরের আগের সেই পরিবেশ তৈরি করে আমরা একটু হাসি ঠাট্টা আনন্দের মাঝখান দিয়ে বিদায় দিব, এই আশাবাদ ব্যক্ত করি। আরো ব্যক্ত করি, যে যেখানে থাকি না কেন একে অপরের খবরটুকু আমরা রাখার চেষ্টা করি। সামাজিক কর্মকাণ্ড করার জন্য আমার বন্ধু কাদির, সবেদ আলী অনেকেই বলে গেছে, সামাজিক কর্মকাণ্ডগুলোর মাঝখান দিয়ে বাস্তবে এবং পরকালে উভয়ের ভালো থাকা নিশ্চিত আছে। সেহেতু আমরা যেখান থেকে পারি আমরা ভালো কাজগুলো করব এবং ভালো কাজের মধ্য দিয়ে আমরা চলব, এই আশাটুকু ব্যক্ত করি। দুঃখ কিসে, সবাই কিন্তু চলে যেতে হবে একই রাস্তায়। আমিও তো কঠিন সমস্যার ভিতর দিয়ে পার করেছি 3-4 বছর। সিঙ্গাপুরে গেছি, বাংলাদেশ পারে নাই, সিঙ্গাপুরে গেছি। সিঙ্গাপুর থেকে চলে এসে দিল্লি মেডেন্টাল অপারেশন করেছি। আর একটা অপারেশনের জন্য অপেক্ষা করছে, তোমরা আমাকে দোয়া করো। সেই অপারেশনটা করার স্টেজ এখনো হয়নি, হয়তো সেই স্টেজ হওয়ার আগেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেন জানি না। আমি ভালো নেই, অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছি, অনেকেই ভালো নেই। যারা একটু সুন্দরভাবে হেঁটে চলছে, জিজ্ঞাসা করলে বলছে বন্ধু আমিও ভালো নেই। সব মিলিয়ে কেউই কিন্তু ভালো নেই। তবু আমাদেরকে এক এক করে দিন গুনতে হবে। এই দিনগুলোর মাঝখান দিয়ে কে কখন চলে যাবে জানি না, তাই এক জায়গায় হয়েছি। আমরা আশা করবো আবার সব বন্ধু মিলে আগামী দিন এক জায়গায় হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। এর মাঝে আমরা এক এক করে দিন গুনতে কে কখন চলে যাবে তা জানি না। তো আজকে বলি, তোমার মুখখানে দেখলেও আরো কটা দিন বাঁচতে ইচ্ছা করে আমার। মনে হয় পৌষের মধ্যরাত্রি, নগ্ন দেহি বিকারীর অপ্রত্যাশিত কম্বলের স্নেহশীল উষ্ণতা, শীতের অত্যন্ত কনকনে শীতের ভিতরে একটা ফকিরকে যদি একটা কম্বল দেওয়া যায়, পৃথিবীতে তার চেয়ে বেশি কিছু সুখময় জিনিস অনুভব করার মতো হয় না। তাই আমি সেই শুভেচ্ছাটুকু জানাই এবং এক এক করে দিন গুনতে যে যেখানে যখনই আমরা চলে যাই না কেন, আমরা এমনি ভাবে দিন গুনি আর বলি শুক্র শনি রবি সোম আর বুধ চলে যায় ঘরে, এমনি করে দিন চলে যায়। তবু আসলে পুকুরে শনির দুয়ারে দাঁড়িয়ে থাকে আর রবির প্রতীক্ষায় চেয়ে, রবির শেষে সাজ নেমে আসে সোমের সমন নিয়ে। শুভ মঙ্গলের দিনে ভাবে বসে আমি স্মৃতির বাসরে একা,
তোমায় নিয়ে ভাবতে বসে শচীন বানালো বোকা। এই কবিতাটা যখন লিখেছিলাম, শচীন বলে এক মুচি আমাকে বলছে, বোকার মতো কি ভাবছেন? আমি কিন্তু পরে সেন্টেন্স আর মিলাইতে পারি নাই। তাই তোমায় নিয়ে ভাবতে বসে শচীন বানালো বোকা। আজকে আমরা প্রত্যেকেই এক এক করে দিন গুনবো, যে যখন চলে যাবে আবার কবে দেখা হবে সেই পরকালে, দেখার অপেক্ষায় আমরা ছেড়ে দেবো। বন্ধুগণ, প্রত্যেকে তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, পরিবার নিয়ে সুখে 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 থাকো, পরিবার পরিজন নিয়ে। আর একে অপরের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি আমাদের মাঝে রেখে চলার জন্য প্রত্যেকে অনুরোধ করি, এবং প্রত্যেকে আপুর কাছে তোমাদের মোবাইল নাম্বারগুলো দিয়ে যাওয়া, ওখান থেকে প্রত্যেকে কালেকশন করে নেওয়া। আজকে আমরা একটা জিনিস ভাবছি, যাই বলি না, আমরা যেগুলো আছি বোধহয় 41 জন বা 42 জন এক জায়গায় রয়েছি, এখানে সবার পক্ষ থেকে ডাক্তার আকবর আলী আপুকে অশেষ অশেষ ধন্যবাদ দেওয়া যায়। এই জন্য ওই কিন্তু আজকে এই হারটাকে ধরে রেখেছে। আমি ওর ওখানে প্রতিনিয়ত বসি, সমেদ আলী এবং আমার ভাগ্নে গনু বসে, কিন্তু আমরা কিন্তু একানা পরিমাণও আমাদের কার্য সাফ করতে পারি না। সেগুলো সেই করছে, করে যাচ্ছে, এবং আমি তা অনেক অনেক দীর্ঘায়ু কামনা করছি, এবং প্রত্যেকে তার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য বলছি। যেহেতু সেইখানে জানালেই কে কখন ঝরে যাবে ঠিক নাই, ঝরে গেলে আকু ডাক্তারের কাছে জানালেও আমরা পেয়ে যাব। আমরা তাৎক্ষণিক সেখানে হাজির হওয়ার আশা রাখি। আজকে শহীদ যেভাবে কথা বললো, বুকখানা পেটে চুরমার হয়ে যায়, তার কথাতে সে অসুস্থ, আমরা সবাই অসুস্থ। আসো না সবাই মিলে সবার জন্য দোয়া করি, এবং নামাজ অন্তে উপাসনান্তে প্রত্যেকের জন্য দোয়া করি, যেন আমাদের মৃত্যুটা সুন্দর এবং ভালোভাবে হয়, যেন পরকালের যেও আমরা সুখ শান্তিতে একটি স্থান আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, এই আশাবাদ একে অপরের প্রতি আমরা দোয়ার মধ্য দিয়ে, উপাসনার মধ্য দিয়ে কামনা করি। আসো বন্ধু, সবাই মিলেমিশে একে অপরের খবর নেওয়ার মাঝখান দিয়ে বাকি জীবন পাড়িয়ে দিই। আগামী বছর যাতে আবার এক জায়গায় হতে পারি, প্রত্যেকে আল্লাহর কাছে এই কামনা করে আমি সবার কাছ থেকে বিদায় নিলাম। ছেলে মেয়ে পরিচয় দিয়েছি, মেয়েটা ডাক্তার, কুষ্টিয়া সদর হাসপাতাল আছে, এবং ছেলেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে বাংলাদেশ ব্যাংকের ডিউটি ডাইরেক্টর হিসেবে আছে। তাই আমি সবার কাছ থেকে বিদায় দিলাম। খোদা হাফেজ। সবাই সুখে থাকো, ভালো থাকো, এই কামনা করি। সর্বশেষ আমাদের সংগঠনের সভাপতি, আলমডাঙ্গা পৌরসভার মেয়র, আমাদের বন্ধু, হয়তো সে সবাইকে নাম চিনলে, পরিচয় দিলে অবশ্যই সে বন্ধু হিসাবেই নেবে, বন্ধু হিসাবে তোমরা তার কাছে যাবা। এখন যেহেতু সে বড় পদে আছে, অত সবাইকে চেনার কথাও নয়, তোমরা যাই পরিচয় দিও। আর একটা জিনিস, যে প্রত্যেকে আমার কাছ থেকে বন্ধুদের নাম্বার নিয়ে যেও, যদি কেউ মারা যায়, যে কাউকে ফোন করবে সে যেন বলতে পারে। আমাদের বন্ধু সভাপতি হাসান কাদের গনু। আমি হাসান কাদের গনু, পেশা রাজনীতি, এরশাদপুর, এখন আমি এরশাদপুরে বাস করি। আমার একটা বউ আর 2টা ছেলে, এই আমার পরিবার। বড় ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে ঢাকায় চাকরিরত। ছোট ছেলে মেরিন ইঞ্জিনিয়ার, সে বাইরে বিভিন্ন জাহাজে চাকরি করে। বর্তমান করোনাকালীনের জন্য বাইরে যেতে দেরি, ঢাকাতে অবস্থান করছে। বড় বৌমা একটা চাকরি করে, ছোট বৌমা এমবিবিএস ডাক্তার, সেও চাকরিরত। তারা তাদের মতো সেটা। আমরা স্বামী স্ত্রী এখন বাড়িতে। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ সকলের দোয়ায়
আমরা এখনো সুস্থ আছি, বড় আকারের অসুস্থ আমি এখনো হইনি, মোটামুটি ছোটখাটো যেরকম কথা শুনলাম সব বন্ধুরাই আমার কাছে বেশি অসুস্থ, কিন্তু আমি এবং আমার স্ত্রী এখন ইনশাআল্লাহ সুস্থ, সকল বন্ধুদের দোয়া এবং তাই সকলকে ধন্যবাদ, সবাই আমাদের দোয়া করবেন। আর মোটামুটি সবাইকে আমি চিনি, বিভিন্ন সময়ে এই চলার পথে বন্ধুদের সাথে আমার দেখা হয়, কথা হয়, আলাপ আলোচনা হয়, মনে হয় সবাইকে কোনো সমস্যা নিয়ে আসলে আমি চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করা। বাকি জীবন আছে ইনশাল্লাহ, সবাই একসাথে থাকবো। আগামী দিনে যেটা পরিচয়ের কথা হচ্ছে, এক সপ্তাহের ভিতরে আকু ডাক্তারের কাছে যে কথা আজকে মুখে বলবেন, সকলের এই পরিচয়টা দিয়ে একটা করে কাগজ জমা দেবেন আর 2টা করে ছবি দেবেন, সবাই 2টা করে ছবি দিলে আর ওই কাগজটা পরিচয়ের পত্র সেটার নাম্বার সবে, সেটার পরিচয় নাম্বার সবে পারিবারিক পরিচয় দিলে এইটা আমি নিজ উদ্যোগে একটা বই প্রস্তুত করে সবাইকে পাঠিয়ে দেবো। আপনি ধন্যবাদ মানে আমার আইকু বন্ধুকে, কারণ সেই আইকু বাদিতে সবাইকে পর্যন্ত ধরে রাখি সর্বশেষ প্রসেসকে এখন পর্যন্ত আমরা সমাজে করতে পারি, সেই জন্য আমরা বাকি কাজটুকু সে করবে। তোমরা সবাই একটা কাগজে লিখে ঠিকানা, ছেলেদের ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দিলে আমরা এটা বই আকারে জমা দিলে 1 সপ্তাহের ভিতর জমা দিলে আমরা কার্যক্রম শুরু করি, যাতে দ্রুত সবার হাতে এইটা পৌঁছে দিতে পারি। 71-এর আগ পর্যন্ত যাদেরকে দেখেছি সেই কিশোর স্বরূপ চপলতা কারোর ভিতর দেখছি না, বয়সের ভাগে আজ সব তো সেই স্মৃতিচারণ এখানে সবেলারি করতেছিল, কোন কোন শিক্ষক ছিলেন এক একজনের নাম হচ্ছে, আর আমার ওই হৃদপিণ্ডের যে শব্দ হয় লড়ে লপ্পা এটা যেন জোরে হতেছে এক একটা নাম, সেসব কি নাম। এই স্কুলের প্রথম হেডমাস্টার ছিলেন এস.কে. সরকার। এস.কে. সরকার সম্পর্কে সেরকম কিছু জানা যায় না, তবে তিনি একজন লয়ার ছিলেন প্রাথমিক জীবনে, পরে রিটায়ার্ড লাইফে তিনি এই স্কুলে 2 বছরের জন্য দেখেছিলেন। এরপরে আছেন কে.কে. সরকার, নাম করা হেডমাস্টার। ওনার পাড়ায় বাড়ি, জমিদারের ছেলে। যখন গ্রীষ্মকালে উনি ওই 3 চাকা গাড়ি, এক্কা গাড়ি, ওই ঘোড়ার গাড়ি করে স্কুলে আসতেন, আর বর্ষাকালে নদীতে ওই কালিদাস পরের ভিতর দিয়ে যে ঘোড়া আমার একটা খাল ছিল, ওই খাল দিয়ে কুমারে ঢুকে উনি এখানে আসতেন। আর ওই স্কুলের ওই ইয়েতে আলমারিতে শুধু নেকটাই ঝোলানো থাকে, একাধিক নেকটাই ঝোলানো, 1 ঘন্টা পর পর ওই নেকটাই পরিবর্তন করতে থাকে। তিনি চলনে বলনে ছিলেন ইংরেজ সাহেব, আর তেমন ইংরেজি জানতেন। কেমন জানতেন? এই স্কুলে 3টি ডায়েরি ছিল তার, স্কুল কিভাবে পরিচালনা করতেন এইটা দেখাতেন। একটা ডায়েরি আমার পড়ার সৌভাগ্য হয়েছে, সেই ডায়েরিটাও হারিয়ে গেছে। হ্যাঁ, কে নিয়ে আর দেয় সবাই, বিশেষ করে তখন অফিসাররা এসে ওই ডায়েরি পড়তেন। ইংরেজি কি, সেই ইংরেজি পড়ার জন্য সব। আমি একটা পড়েছি, একটা পড়ে আমি বুঝতে পারলাম যে কেমন তিনি ইংরেজি জানতেন। যে অবিভক্ত বাংলার চিফ মিনিস্টার এ.কে. ফজলুল হক একজন চুয়াডাঙ্গায়, তো তার মানপত্র লিখতে হবে, তো মানপত্র লিখতে হবে তখন চুয়াডাঙ্গা বাদে, তখন তো মহাকুমা চুয়াডাঙ্গা বাদে নাম করা উকিল লজ্জের সাহেব, ইব্রাহিম সাহেব, নাম করা বাঘা উকিল, তারা ইংরাজিতে, তারা এসডিও সাহেব তাদেরকে লিখতে যায়। তখন প্রত্যেক স্কুলের হেডমাস্টার সব দিগ্গজপুর মিটিং করতেন, কাউকে দেননি। কে সরকার দিয়েছিলেন যে মানপত্র আপনি লেখেন, তো ওখানে গাড়িতে লেখা ছিল আজ মানপত্র লিখি এসডিও বাহাদুরকে জমা রেখে দিয়েছিলাম, এইটাই আমার অবস্থা। উনি ছিলেন একসময় ইয়েতে, এখন যেটা মায়ানমার মারা বলছি, ওই মায়ানমারে ওদের একটা ইংরেজি স্কুলে ওই শিক্ষক হেডমাস্টার ছিলেন।
তারপরে যখন এখানে হেডমাস্টার চলে গেল এসকে সরকার, তখন ওনাকে নিয়ে আসা হয়। তো এসকে সরকার সম্পর্কে আমি ওই পুরাতন যারা ছাত্র তাদের কাছে শিখেছি। এরপরে আব্দুল জব্বার, যিনি যাকে বলা হয় এই স্কুলের স্থপতি, স্কুলের যত উন্নয়ন এসব এই যে এসব তার হাতে তৈরি, আব্দুল জব্বার স্যার। তো আমার যখন আলমনা হাই স্কুলে অফার হইল যে আপনি আলমনা হাই স্কুলে যাবেন, খন্দকার নজরুদ্দিন আমাকে বললেন, তো তখন আমি জব্বার স্যারের নাম শুনেছি ছোটবেলায়। কি করি শুনেছি, আমি তো স্কুল অন্য হাই স্কুলে পড়তাম, আমি পড়তাম দুর্গাপুর জোড়াটা হাই স্কুলে, 2 হাই স্কুলে পড়েছি। কিন্তু তখন একটা ঘটনা ছিল, এইখানে যারা 9 থেকে 10-এ উঠবে, যারা এক সাবজেক্টে ফেল করতো তাদেরকেও রাখা হয়ে যায় স্কুলে, যে সে ফেল হবে, স্কুলে নামের ক্ষতি হবে। তো এরা ভর্তি হইতে ওই দুর্গাপুর না হয় জোড়াটা, তাদের কাছে জব্বার স্যারের কাহিনী শুনতাম, যে জব্বার স্যার কীভাবে কথা বলেন, কীভাবে হাঁটেন, কীভাবে ছাত্রদের শাসন করেন, কীভাবে ছাত্রদের স্নেহ করে। এই জব্বার স্যারের যখন আমি অফার পালাম যে আপনি আলমনা হাই স্কুল আছেন, আসার পরে উনি আমার সাথে কথা বলছেন যে আপনি এই স্কুলে আছেন, এই স্কুলে এখানে আসেন, এখানে আপনি ভালো ভালো ছাত্র পাবেন, শিক্ষকতা করিয়ে আপনি খুবই আনন্দ পাবেন, আর আমরা তো আসি, আপনার যদি কোনো অসুবিধা হয় আমরা যদি এই সেই চলে আসা হয়েছে আলমনা হাই স্কুলে। তো এইসব কম্পাউন্ড এইসব জানা, তাই ওখানে কিছু ছাত্র ছিল যারা প্রাক্তন ছাত্র, তাদের নাম বললাম যে আমার মনে পড়ছে যখন পড়বে নামর পায়ের চিহ্ন এই বাটে, তখন তুমি নাইবা মনে রাখবে। এখন অনেকে মানে নাও রাখতে পারে, তাদের অসুবিধা নাই, কিন্তু এই যে এইখানে চরম চিহ্ন, এখানে যে আসিছি, এখানে যে এইসব স্কুলে ক্লাসে পড়াইছি, সে কথা এখন মনে পড়ছে, যেখানে সব ছাত্ররা থাকতো কীভাবে পড়া যায়। তো আচ্ছা, তো এখন তো খাওয়া দাওয়ার সময় আর বেশি বক্তব্য রাখছি, এইটুকু থাক, পরে যদি আবার কোনো সময় দেখা হয় ওই জন্য সাতশোর মধ্যে বলবো, এখানে 65, 68 এরকম হয়ে গেছে। তো আমাদের এই দেখায় শেষ দেখা কিনা কেউ বলতে পারবে না, কারণ আমাদের থেকে 13 জন বন্ধু হারিয়ে গেছে, তাদের লিস্ট আমার কাছে আছে। সভাপতি অথবা সেক্রেটারি তাদের হাতে দেব, তারা বলবে যে কে কে মারা গেছে না গেছে। এই সেদিনের কথা, তারাও আমাদের সাথে ছিল। সব থেকে বড় মনে পড়ে চান্দালি, সেই চান্দালি ঘোড়া নিয়ে আমাদের সাথে একবার আসছিল, সেই আশায় শেষ আশা, সেইবারই সে মারা যায়। মাস 3 পরে আমরা গেছিলাম, বন্ধু বান্ধব সবাই যে যা ছিল, বন্ধু গ্রামের বাড়িতে ছিল, গরু ছিল, সবেদানি ছিল, হেলাম ছিল, আমি ছিলাম, মন্ত্র ছিল, এরকম অনেকেই ছিল। তো এই জন্যে আমরা মূলত দেখা হবে কি হবে না, সবারই তো বয়স হয়ে গেছে, এবার একটু কষ্ট করে সবাইকে একটু ডাকো। তো সেই হিসাবে আমরা যতটুকু পেরেছি সবাইকে বিষয়টা বলেছি, জানাইছি। তারপরে হয়তো অনেকে আসতে পারেনি, বেশিরভাগই আমার সাথে যাদের কথা হয়েছে তারা অসুস্থ, কেউ প্যারালাইসিস, কেউ হার্টের সমস্যায় আছে। অন্তত 3-4 জন যারা আসতে পারেনি, তাদের হার্টের সমস্যার কারণে প্যারালাইসিসে পড়ে আছে, আসতে পারেনি। যাই হোক, যারা আসছে আল্লাহ আমাদেরকে এক জায়গায় করতে পারে, যে একটা সুযোগ দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। যাই হোক, এখন আমরা মূল পর্বে আসি। যেহেতু কোনো অনুষ্ঠান করতে হলে পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে করতে হয়, তো এই পর্বে কোরআন তেলাওয়াত করতে আসছে আমাদের ওই যে আব্দুর রহিম জোয়ারদার, উনি ইমাম প্রতিযোগিতায় ফার্স্ট আমাদের উপজেলায়। আব্দুর রহিম জোয়ারদার।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم